হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভার্সাই সন্ধি কি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল? এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর যে 5 নম্বরের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিন। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11 প্রশ্ন, ভার্সাই সন্ধি কি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল? মানে জার্মানির স্বার্থের বিরোধী ছিল। পরিপন্থী মানে বিরোধী, অনুকূলে নয়, প্রতিকূলে। তা জার্মানির স্বার্থের বিরোধী ছিল এই ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধিটা কখন হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 থেকে 18, এই 4 বছর প্রথম বিশ্বযুদ্ধ চলে, যার একদিকে ছিল অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, আর অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। এই দুই শক্তির মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়। জার্মানি পরাজিত হলে জার্মানি আত্মসমর্পণ করে 11ই নভেম্বর 1918 সালে, এবং তারপর 1919 সালের 23শে জুন ভার্সাইয়ের রাজপ্রাসাদ, ফ্রান্সের যে রাজার ভার্সাই শহরে যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদে বসে জার্মানির সাথে একটা সন্ধি করা হয়, যার নাম ভার্সাই সন্ধি। আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে সন্ধিগুলো হয়েছিল বিভিন্ন পরাজিত দেশের সাথে, সেই সম্মেলনটাকে বলা হয় প্যারিস সম্মেলন। এই প্যারিস সম্মেলনে বসে জার্মানির সাথে হয় ভার্সাই সন্ধি, অস্ট্রিয়ার সাথে নিউলির সন্ধি, তুরস্কের সাথে সেভরের সন্ধি, এরকম এক একটা পরাজিত দেশের সাথে এক একটা চুক্তি করা হয়। জার্মানির সাথে হয়েছিল ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধিতে প্রায় 15টি অধ্যায় রয়েছে এবং 213টা পৃষ্ঠা সম্বলিত এক সন্ধিপত্র স্বাক্ষর করা হয় জার্মানির সাথে। এবং জার্মানির প্রতিনিধি যারা ছিলেন তাদের কোনো কথা শোনা হয়নি, তাদের কোনো বক্তব্য শোনা হয়নি, তাদেরকে এক প্রকার জোর করে, ভয় দেখিয়ে এই ভার্সাই সন্ধিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এবং পরাজিত জার্মানির প্রতিনিধিদের একটা কাঁটা তারের বেড়া দিয়ে একটা গাড়ি তৈরি করে তার ভিতরে সেই প্রতিনিধিদেরকে তার ভিতরে ঢুকিয়ে ফ্রান্সে আনা হয়, প্যারিসে আনা হয়, ভার্সাইতে আনা হয় এই সন্ধি স্বাক্ষর করার জন্য। অর্থাৎ জার্মানি যে পরাজিত হলে পরাজিত শত্রুকে বন্দি করে আনতে হয়, তাই সেই সিম্বলকে সামনে আনার জন্য তাদের যারা প্রতিনিধি ছিল জার্মানির, তাদেরকে একটা গাড়িতে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে তাদেরকে বন্দি করে ফ্রান্সে নিয়ে এসে তাদেরকে ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে তাদেরকে এই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ভার্সাই সন্ধির 3টি দিক রয়েছে, 3টি শর্ত রয়েছে, প্রধান শর্ত। প্রথমে রয়েছে আঞ্চলিক পুনর্গঠন, অর্থাৎ জার্মানির যে সমস্ত অঞ্চল রয়েছে, যে সমস্ত উপনিবেশ আছে, বা জার্মানি দেশটার যে সমস্ত অংশগুলো রয়েছে, সেগুলো বিভিন্নভাবে এই সমস্ত মিত্র শক্তিরা ভাগ করে দেয়। মানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এরা ভাগ করে দেয়। এছাড়া জার্মানির যে শিল্প সমৃদ্ধ অঞ্চল, সার অঞ্চল, সেটি জাতিসংঘের তত্ত্বাবধানে আনা হয়। জার্মানির যে প্রধান নদী রাইন, তাকে আন্তর্জাতিক নদী হিসেবে ঘোষণা করা হয়। এবং রাইন নদীর তীরবর্তী জার্মানির যেসব সামরিক ঘাঁটি ছিল, যেগুলো ভেঙে দেওয়া হয়। জার্মানির সেনাবাহিনীকে ভেঙে দিয়ে 1 লক্ষে করা হয়। জার্মানির সমস্ত যুদ্ধজাহাজ, সাবমেরিন, ডিস্ট্রয়ার, যত যুদ্ধ বিমান সব ইংল্যান্ডকে দিয়ে দেওয়া হয় এবং জার্মানির শক্তি একেবারে কমিয়ে দেওয়া হয়। এগুলো ছিল সামরিক শর্তের মধ্যে পড়ে আঞ্চলিক পুনর্গঠন। এরপর আছে অর্থনৈতিক শর্ত। অর্থনৈতিক শর্ত আরো মারাত্মক ছিল। জার্মানির উপরে 660 কোটি পাউন্ড, একটা বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়। যুদ্ধের দায়িত্ব তার উপরে চাপিয়ে তার কাছে এত পরিমাণ একটা টাকা দাবি করা হয় এবং বলা হয় সে কিস্তিতে কিস্তিতে বছরে বছরে সে এই বিপুল পরিমাণ টাকা জার্মানি শোধ করবে। এছাড়া জার্মানিতে
বিভিন্ন কয়লা, লোহা, রবার, যে সমস্ত জিনিস জার্মানিতে উৎপাদিত হতো সেগুলো এই সমস্ত মিত্রপক্ষীয় দেশগুলিকে তারা সাপ্লাই করবে, জার্মানি তাদেরকে রপ্তানি করবে। এইভাবে জার্মানির অর্থনৈতিক দিকটাকেও কিন্তু ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া ছিল আরো মানে সামরিক যে সমস্ত শর্তাবলী, তা থেকে দেখা যায় যে জার্মানিকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়। তো এখানে আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু জার্মানির উপরে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তগুলো নয়। এখানে বলা হচ্ছে যে এই ভার্সাই সন্ধি জার্মানির স্বার্থের বিরোধী কিনা, এক কথায় সেটাকে ডিসকাস করতে হবে। অর্থাৎ জার্মানির উপরে যে ভার্সাই সন্ধি চাপানো হয় সেই ভার্সাই সন্ধি কতটা যুক্তিযুক্ত ছিল সেটাই হচ্ছে প্রশ্নের মূল বিষয়। তা দেখো, জার্মানিতে এই যে সমস্ত ঐতিহাসিকরা ছিলেন, যে সমস্ত বিশেষজ্ঞরা ছিলেন, তারা কঠোরভাবে এই ভার্সাই সন্ধির বিরোধিতা করেছেন। সমকালীন অনেক দেশের ঐতিহাসিক এই ভার্সাই সন্ধির তীব্র বিরোধিতা করেছেন। কেউ একে বলেছেন জবরদস্তিমূলক একটা সন্ধি, কেউ বলেছে ম্যাকিয়াভেলির সন্ধি, কেউ বলেছে অনুদার একটি সন্ধি, কেউ বলেছে মানবতা নৈতিকতা বিবর্জিত একটি সন্ধি। কারণ যুদ্ধের জন্য, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রতিটা দেশই কম বেশি দায়ী ছিল। হ্যাঁ, জার্মানি হয়তো একটু বেশি দায়ী ছিল, কিন্তু আর অন্যান্য দেশের যে দায়িত্ব সেটাকে তো অস্বীকার করা যায় না। প্রতিটা দেশেরই কম বেশি দায়িত্ব ছিল। কিন্তু যুদ্ধের শেষে কি হলো? যুদ্ধের শেষে সমস্ত যুদ্ধের দায়িত্ব জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হলো। এই জায়গায় তো অশান্তির বীজটা রোপণ করা হচ্ছে। ফলে এই ভার্সাই সন্ধিকে কেন্দ্র করে পরবর্তীকালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব পরিচালিত হয়। জার্মানিতে হিটলারের উত্থান ঘটে এই ভার্সাই সন্ধির পরবর্তীকালে। তিনি একে একে ভার্সাই সন্ধিগুলোকে ভেঙে ফেলতে থাকেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে থাকেন। যদি এই ভার্সাই সন্ধি এইভাবে না করা হতো, এত কঠোরভাবে না করা হতো, তাহলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন হতো না। ফলে ভার্সাই সন্ধি ছিল একটা অনুদার, একটা অমানবিক সন্ধি, যে সন্ধি একতরফা ভাবে জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। তাই সমকালীন বিভিন্ন ব্যক্তি এই ভার্সাই সন্ধির তীব্র বিরোধিতা করেছেন। একে কার্থেজিয়ান পিস বলা হয়েছে। জবরদস্তিমূলক শান্তি, জোর করে শান্তি আনার চেষ্টা করা হয়েছে। জার্মানির যে সমস্ত ভূখণ্ড ছিল সেগুলো তো দখল করে নেয় এই সমস্ত মিত্র শক্তিবর্গ। জার্মানিতে প্রায় 25 লক্ষ বর্গমাইল এলাকা বিদেশি শক্তির অধিকারে চলে যায়। যে সমস্ত অঞ্চলে প্রায় 60 থেকে 70 লক্ষ জার্মান জাতি বাস করত, তা তাদেরকে একটা অন্য রাষ্ট্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ঘোষণা করেছিলেন আত্মনিয়ন্ত্রণের অধিকার। তার 14 দফা নীতির একটা নীতি ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার। অর্থাৎ এখন থেকে বিশ্বের প্রতিটা জাতি তার নিজের আত্মকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ সে স্বাধীন হবে, কেউ পরাধীন থাকবে না। কিন্তু এখানে জার্মানির ক্ষেত্রে সেই নীতি প্রয়োগ করা হয়নি। জার্মান জাতির একটা বিরাট অংশ বিদেশি শাসনের অধিকারে চলে যায় বা তাদের অধীনে রাখা হয়। অর্থাৎ এখানে উড্রো উইলসনের এই আত্মনিয়ন্ত্রণের অধিকার কিন্তু প্রযুক্ত হয়নি। এছাড়া উড্রো উইলসন আরেকটি নীতিতে বলেছিলেন যে এখন থেকে প্রতিটা দেশ অস্ত্র হ্রাস করবে, অর্থাৎ সামরিক সাজ সরঞ্জাম, যুদ্ধাস্ত্র, এগুলো পরিমাণটা কমিয়ে আনবে। কিন্তু এই কথা বলা হলেও শুধুমাত্র এই নীতি জার্মানির উপর প্রয়োগ করা হয়, অন্য কোনো দেশ কিন্তু অস্ত্র হ্রাস করেনি। তাহলে এই সমস্ত দিক থেকে দেখলে বা জার্মানির উপরে যেভাবে একতরফাভাবে অর্থনৈতিকভাবে শোষণ করা হয়, জার্মানিকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়, জার্মানি ধূলিসাৎ হয়ে যায় অর্থনৈতিকভাবে, জার্মানির সামরিক দিক দিয়ে জার্মানিকে একেবারে নগণ্য একটা তুচ্ছ একটা শক্তিতে পরিণত করায়, এই সমস্ত দিক বিচার বিবেচনা করে দেখলে বোঝা যায় যে ভার্সাই সন্ধি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল, স্বার্থের বিরোধী ছিল। জার্মানিকে জোর করে এই সন্ধিতে স্বাক্ষর করতে হয়। ফলে জার্মানির কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না এই ভার্সাই সন্ধি মেনে চলার, এবং বাস্তবে সেটাই হয়। পরবর্তীকালে হিটলার এই সন্ধিগুলো একে একে সব ভাঙতে থাকেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকেন।
তাই ভার্সাই সন্ধির ভিতরে ছিল একটা সীমাহীন দ্বন্দ্বের বীজ, একটা সীমাহীন হিংসার বীজ লুকিয়েছিল, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাই ভার্সাই সন্ধি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল, স্বার্থের বিরোধী ছিল। জার্মানির উপরে অনৈতিকভাবে জবরদস্তিমূলকভাবে এই সন্ধি তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা একেবারে ধ্রুব সত্য। প্রায় বেশিরভাগ ঐতিহাসিকই এটা কিন্তু মেনে নিয়েছেন। অনেকে বলছেন এখানে, যেমন ডেভিড টমসনের মতো, যে যুদ্ধে যে শক্তি পরাজিত হয় তার উপরে বিজয়ী শক্তি এইভাবেই কিন্তু চেপে ধরে, তাকে নানাভাবে সন্ধিতে তাকে আবদ্ধ করে ফেলে। এটা ঠিক, পরাজিত শক্তির সাথে যে শক্তি জয়লাভ করে তারা কিন্তু এইভাবেই সন্ধি চাপিয়ে তাদেরকে শোষণ করে, তাদেরকে এক প্রকার বন্দি করে ফেলে। এ কথাটা সত্য, কিন্তু যেভাবে করা হয়েছিল, জার্মানিকে এই সন্ধিতে স্বাক্ষর করানো হয়েছিল এবং তাদের উপরে যতগুলো শর্ত চাপানো হয়েছিল তা বিশ্বের ইতিহাসে একটা নজির। কখনো পরাজিত কোনো শক্তির উপরে কোনো বিজয়ী শক্তি এতটা কঠোর হয় না, এতটা অমানবিক হয় না, যতটা হয়েছিল এই মিত্র শক্তি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, জার্মানির প্রতি। তা এই বিষয়টা নিয়ে আরো সুন্দর করে ডিসকাস করব আমরা অ্যান্সারে। এবার অ্যান্সার শিটটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স CC 11, ভার্সাই সন্ধির শর্তাবলী কি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল? মার্কস 5। 1919 খ্রিস্টাব্দে সম্পাদিত ভার্সাই সন্ধি সমকাল ও পরবর্তীকালে নানাভাবে সমালোচিত হয়েছে। বস্তুত আধুনিক যুগের ইতিহাসে এমন বিতর্কিত চুক্তি খুবই কম দেখা যায়। ঐতিহাসিক গবেষক ও সমালোচকগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভার্সাই সন্ধিকে সমালোচনা করেছেন। এই বিতর্কিত সন্ধিকে কেউ মৃত্যু পরোয়ানা ও দাসত্বের শৃঙ্খল, কেউ একতরফা ও জবরদস্তিমূলক সন্ধি, কেউ ম্যাকিয়াভেলির সন্ধি, কেউ অনুদার সন্ধি, কেউ বা নীতি ও আদর্শ বর্জিত সন্ধি বলে উল্লেখ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে জার্মানিতে যে যৌথ মন্ত্রিসভা গঠিত হয় তার চ্যান্সেলর ফিলিপ সিডম্যান ভার্সাই সন্ধিকে একটি মৃত্যু পরোয়ানা ও দাসত্বের শৃঙ্খল বলে অভিহিত করেন। জার্মান ঐতিহাসিকেরা এই সন্ধিকে একতরফা জবরদস্তিমূলক সন্ধি এবং একটি ম্যাকিয়াভেলি সন্ধি বলে অভিহিত করেছেন। অধ্যাপক কিমস একে কার্থেজিয়ান পিস বলে উল্লেখ করেছেন। অধ্যাপক ল্যাসিং এর মতে এই চুক্তি ছিল অস্বাভাবিক কঠোর ও অপমানজনক। জার্মান ঐতিহাসিকদের মতে এই সন্ধির মূলে মিত্র শক্তিবর্গের প্রতিহিংসামূলক মনোভাব কাজ করে। এই সন্ধি রচনাকালে জার্মান প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং এই ধরনের জবরদস্তিমূলক সন্ধি পালনের ব্যাপারে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। প্যারা করে দেখো, ঐতিহাসিক রাইকার বলেন যে জার্মানির সঙ্গে সন্ধি স্থাপনে মিত্র রাষ্ট্রবর্গ দুটি নীতি দ্বারা পরিচালিত হয়েছিল এবং তারই প্রতিফলন ঘটেছে এই সন্ধিপত্রে। এক, যুদ্ধ সৃষ্টির অপরাধে জার্মানিকে কঠোর শাস্তি দেওয়া, এবং দুই, ভবিষ্যতে যাতে জার্মানি ইউরোপের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করা। এই দুটি নীতিকে কার্যকর করতে গিয়ে সম্মেলনের নেতৃবৃন্দ জার্মানির প্রতি অস্বাভাবিক কঠোর নীতি গ্রহণ করে তার মৌলিক স্বার্থ ও মর্যাদার উপর চরম আঘাত হানেন। অপমানিত জার্মানি শুরু থেকেই এই অপমানজনক সন্ধির বিরোধিতা করতে থাকে এবং সন্ধি স্বাক্ষরিত হওয়ার 20 বছরের মধ্যেই এই অপমানজনক সন্ধি ভেঙে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়। অধ্যাপক এডওয়ার্ড হ্যালেটকার স্কার বলেন যে এই সন্ধির শর্তগুলির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। প্যারা করে শেষ প্যারা, ভার্সাই সন্ধিতে ন্যায় নীতি সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়। যুদ্ধের জন্য সব দেশই কম বেশি দায়ী থাকলেও একতরফাভাবে জার্মানির উপরেই সব দায় চাপিয়ে দেওয়া হয়। উইলসনের 14 দফা নীতি অনুসারে স্থির ছিল যে এই চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশই যুদ্ধের সাজ সরঞ্জাম ও উদ্বৃত্ত সামরিক অস্ত্রাদি হ্রাস করবে। বলা বাহুল্য, এই নীতি কেবল পরাজিত জার্মানির ক্ষেত্রেই প্রযুক্ত হয়, বিজয়ী মিত্র শক্তির প্রতি নয়। সুশাসন প্রবর্তন ও স্বায়ত্তশাসনের উপযুক্ত করে গড়ে তোলার অজুহাতে জার্মানির উপনিবেশগুলি কেড়ে নিয়ে সেগুলিকে লিগ অব নেশনসের পরিদর্শনাধীনে মিত্রপক্ষের উদার ও দায়িত্বপূর্ণ শাসনাধীনে আনা হয়। মিত্রপক্ষ সেগুলি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। উইলসনের 14 দফা নীতিতে জাতীয়তাবাদ ও আত্মনিয়ন্ত্রণের কথা বলা হলেও জার্মানির ক্ষেত্রে এই নীতি প্রযুক্ত হয়নি। জার্মানি থেকে জার্মান অধ্যুষিত বহু অঞ্চল বিচ্ছিন্ন করে
প্রতিবেশী জার্মান রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় এবং এইভাবে জার্মান জাতীয়তাবাদকে উপেক্ষা করা হয়। ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির উপর অবাস্তব অর্থনৈতিক শর্ত আরোপিত হয়। ঐতিহাসিক রাইকার যথার্থই বলেছেন যে এই সন্ধির নৈতিক ও বাস্তব উভয় দিকই ত্রুটিপূর্ণ। তো এই ছিল ভার্সাই সন্ধি কি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।